রিচার্ডের বাইকের গতি এখনো সর্বোচ্চ সীমায়। চারপাশে প্রকৃতি যেন নৃত্যের ছন্দে দুলছে। মৃদু স্নিগ্ধ মিটিমিটি হাওয়া তাদের ঘিরে জাল বুনছে। হঠাৎ এলিজাবেথ ঝুঁকলো রিচার্ডের পিঠে, দু হাত রাখলো রিচার্ডের উরুর উপর, আলতো করে কিন্তু সজাগ। রিচার্ড একটুও চমকে না গিয়ে ধীরে ধীরে এলিজাবেথের হাত দুটো টেনে আনলো, নিজের বুকে রাখলো। এলিজাবেথ স্পষ্ট অনুভব করলো বুকের গভীরে ধুকধুক করা এক তীব্র সংযোগ। আজ নিজে থেকে রিচার্ডকে জড়িয়ে ধরল এলিজাবেথ, একদম আষ্টে পৃষ্ঠে, একটু ফাঁক না রেখে। থুতনি রাখলো রিচার্ডের চওড়া কাঁধে। হেলমেটের অন্তরালে থাকা কাছে ঠোঁটে ফুটলো এক চুপিসারে হাসি, ভেতরে জমে থাকা কিছু অনুভবের নীরব স্বীকৃতি। প্রথম যেদিন আপনার সাথে বাইকে উঠেছিলাম মনে আছে? রিচার্ড চোখ না ঘুরিয়েই পাল্টা জিজ্ঞেস করলো। মনে আছে? হেসে উঠলো এলিজাবেথ, বলল, মনে থাকবে না বুঝি? মাথায় বন্দুক ঠেকিয়ে বাইকে তুলেছিলেন। রিচার্ড ঠোঁটের কোণে এক টুকরো তীর্যক হাসি ঝুলিয়ে বলল। আর এবার? এলিজাবেথ কাঁধে মুখ লুকিয়ে বলল, এবার কিছুটা আলাদা, পুরোটা ব্যতিক্রম। সেদিন কেমন ছিল? ভয়ঙ্কর। আকস্মাৎ এক ঝাঁকুনি দিয়ে ব্রেক কষল রিচার্ড। বাইক থেমে যেতে এলিজাবেথ প্রকুচকে সোজা হয়ে বসে। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। রিচার্ড গম্ভীর রুদ্ধস্বরে বলল, নামো। কোনো প্রশ্ন না করে নিঃশব্দে নেমে এলো এলিজাবেথ। রিচার্ড নিজের হেলমেট খুললো এলিজাবেথের টাও, অতঃপর দুটোই ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে। এলিজাবেথ চমকে রিচার্ডের দিকে তাকাতে রিচার্ড ছোটে ফুটে উঠল এক বাঁকা হাসি। রিচার্ড কায়নাতের বরাবরের ঝোঁক ভয়ঙ্কর জিনিসের প্রতি। ফিসফিস করলো সে। তারপর কিছু বোঝার আগে এলিজাবেথের কোমর জাপড়ে ধরে ওকে শূন্যে তুলে বাইকের ট্যাঙ্কের উপরে বসিয়ে দিল রিচার্ড। বুকের ভেতর অজানা একটা কাঁপুনি খেলতে লাগলো এলিজাবেথের। মনে পড়ল সেই রাতে ইতালির ধূসর আলো, কাঁপতে থাকা শরীর আর ভঙ্গুরতা। রিচার্ড বাইক স্টার্ট দিল। খোলা রাস্তায় তারা দুজন ছাড়া আর কেউ নেই, না আলো না শব্দ, শুধু নিঃসঙ্গ বাতাস আর হৃদস্পন্দনের ধ্বনি। হঠাৎ রিচার্ড এক হাতে এলিজাবেথকে মৃদু ধাক্কা দিয়ে শুয়ে দিল ট্যাঙ্কের উপর। এলিজাবেথের চোখে আজ কোনো ভয় নেই, ছিল না সংকীর্ণতা না প্রতিবাদ, ছিল শুধু নিঃশব্দ আত্মসমর্পণ, এক নিবিড় অভ্যন্তরীণ সম্মতি। পুনরাবৃত্তি ঘটল, হ্যাঁ সেই রাতটাই, তবে আজ তাতে ভয় নেই, ছিল এক নতুন ভাষায় লেখা প্রেমের উন্মত্ত ঘোষণা। কাল রাত খুব ভোরে ম্যানশনে ফিরে কাপতি রিচার্ড সকাল সকালে বেরিয়ে গিয়েছে, ঘুমায়নি একটু। ইদানিং কোনো এক কারণে রিচার্ড খুবই চিন্তিত। বিগত কয়েক রাত তার চোখের ঘুম নেই, যখন তখন বেরিয়ে যাচ্ছে ফিরছে অনেক রাত ধরে, সারা শরীরে থাকতো রক্তে ভেজা। এলিজাবেথ জানতে চাইল, কোনো উত্তর মেলেনি। বরাবরই রিচার্ড এড়িয়ে গিয়েছে তাকে। ধ্বংসযোগ্য আর পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকার জীবনে না জানি নতুন করে কোন প্রলয়ঙ্কারী ঝড় নিয়ে আসছে। এলিজাবেথের ঘুম আজ দেরি করেই ভাঙল। এই কদিনে এলিজাবেথ বেশ ভালোই শাড়ি পরা শিখে গিয়েছে। একদম শাওয়ার নিয়ে নিচে নামলো এলিজাবেথ। তবে লিভিং এরিয়ায় পা রাখতে ফ্রিজেরা কুচকে উঠছে। লুকাস দগদগে ক্রোধ নিয়ে বসে আছে সোফায়, অভিব্যক্তিতে গোমরা মুখ ভাব, খানিকটা থাকলেও চোখে অগ্নিস্ফুলিঙ্গ যেন তাও তাও করে জ্বলছে। কাল রাত্রিতে যেন আমাবস্যার মধ্যরাতে আধার নেমেছে। এগিয়ে গেল এলিজাবেথ। লোকটা কি হয়েছে? মুখটা এমন লাগছে কেন? এলিজাবেথকে দেখা মাত্র যেন লুকাসের ভেতরে জ্বালা মাখা হুঙ্কার দিয়ে উঠল। ঠোঁট গহ্বর ফাঁক কুলিয়ে কণ্ঠনালী হতে উদ্গীরণ হয় জ্বালাময় উচ্চারণ। কাল রাতে আপনারা কোথায় গিয়েছিলেন? লুকাসের ছোটের কোণ নিচে নেমে যায় অভিমানী নীরবতায়। এলিজাবেথ কিছুটা আশ্চর্য হলো অতর্কিতে লুকাসের এহেন প্রশ্নে। তখনও বুঝতে পারে না লুকাসের কথার আড়ালে থাকা লুকায়িত অভিমানের কারণ। সে হালকা হেসে বলল, আমরা তো একটু বের হয়ে। বাক্য সম্পূর্ণ করার আগে লুকাস গর্জন মিশ্রিত রুক্ষ গলায় বলে উঠে, আমি কেন ছিলাম না সে আমরাতে? ন্যাসও যেতে পারলে আমি কেন নয়? আমরা তো কাপল গিয়েছিলাম ভাইয়া। লুকাস এলিজাবেথ দুজনের গ্রীবা বাঁকিয়ে পেছনে তাকালো। ইব্রাত তাদের দিকেই আসছে। লুকাসের নাকের পাটায় বিরক্তির ছাপ স্পষ্ট। ইব্রাত এসে দাঁড়ালো এলিজাবেথের পাশে। এলিজাবেথ এক ঝলক তাকিয়ে দেখলো বোনের চোখে নিচে লেপটে যাওয়া কাজল। ঠোঁট চেপে হেসে দৃষ্টি ফিরিয়ে নিল সে। ওটা তো কাপল ট্রিপ ছিল ভাইয়া।
গরম তেলের মধ্যে যেন পানি ঢেলে দিল ইব্রাত। ফুস করে ছ্যাদ করে উঠে লুকাস চাপা গর্জনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ আমার সুইটি দেশে নেই বলে সবকিছু থেকে এভাবে বঞ্চিত হব আমি? না, এটা আর পারা যাচ্ছে না। আমি এক্ষুনি সুইটিকে কল দিচ্ছি। দুই বোন ঠোঁট টিপে হাসি লুকাসের মেজাজ দেখে। লুকাস পকেট হাঁচে ফোন বের করে সঙ্গে সঙ্গে সুইটি নামক সেই কন্ট্রাক্টে চাপলো। কয়েকবার রিং হওয়ার পরই কল রিসিভ হলো। রিসিভ হতেই লুকাস ঘুরি করে ফোন কানে তুললো ইব্রাত। এলিজাবেথের দিকে রক্তিম চোখে চেয়ে উত্তেজিত গলায় আওড়াতে থাকে, হ্যালো সুইটি জান, আমি আর অপেক্ষা করতে পারছি না। চারপাশের এই তুচ্ছ তাচ্ছিল্য আমি আর মেনে নিতে পারছি না। কিছুতেই পারছি না এসব সহ্য করতে। আজ আমার কেউ নেই বলে এরা আমাকে পাত্তাই দিচ্ছে না। আর কোনো কথা না, আমি আজই টিকিট কেটে দিচ্ছি। কালকের ফ্লাইটে তুমি দেশে আসবে। এক শ্বাসে কথাগুলি বলে নিঃশ্বাস ফেলে লুকাস। ফোন কেটে নির্ভার মুখে তাকালো দুই বোনের দিকে। ওরা মুখে হাত চেপে হাসছিল। লুকাস তাকানো মাত্র হাত সরিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে। ইব্রাত কাইকুই করে জিজ্ঞেস করলো, কি হলো লোকা, চেহারাটা এত মলিন দেখাচ্ছে কেন? আপনার তো খুশি হওয়ার কথা। লম্বা করে ভেতরে জমিয়ে রাখা নিঃশ্বাসগুলো ছেড়ে দিল লুকাস। পরপর ঝাঁঝা বিবর্ণ স্বরে পড়ল, আমার চেহারাটাই অমন। ছোটবেলায় রাশিয়ান ছিলাম, বড় হওয়ার পর হয়ে গেছি নাইজেরিয়ান, তাই সব সময় মলিন মনে হয়। ফিক করে হেসে ফেলল ইব্রাত। লুকাসের কথা এলিজাবেথ শাড়ির আঁচল মুখে চেপে হাসতে হাসতে জিজ্ঞেস করে, কণ্ঠটাও তেমন শোনাচ্ছে, কি হয়েছে লোকটার? মন খারাপ? মন খারাপ মানুষের হয়, আমার না। মাঝখানে ফোরন কাটলো ইব্রাত চমকপ্রদ হয়ে ছুড়ে দিল অদ্ভুত প্রশ্নবাণ। তাহলে আপনি কি লোকা? লুকাস কেমন এক অদ্ভুত ভঙ্গি ধরে ক্লান্ত স্বরে বলল, আমি মানুষ না, আমি হলাম ডিপ্রেশন হক। ভাল লাগে না বিন মুড সুইং ইবনে মন খারাপ। ঘর জুড়ে শুধু রিনটিনে হাসির ঝঙ্কার। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া অবস্থা দুবনের। লুকাস মুখ গোমরা করে দাঁড়িয়ে এক কোণে। আজ তার মন খারাপের সাথে কপালটাও খারাপ। বহু কষ্টতে হাসি থামিয়ে এলিজাবেথ লুকাসের মনের ভেতরটা কিছুটা আন্দাজ করতে পেরে নরম গলায় জানতে চায়। সুইটি কি বলেছে আসবে? লুকাস মাথা নিচু করে রেখেছে, নিভু স্বরে প্রত্যুত্তর করে, ঝড় হচ্ছে এখন, আসা সম্ভব নয়। এবার হাসি থামলো ইব্রাতে। সে আক্ষেপের স্বরে বলে, আহারে, সান্ত্বনা গ্রহণের বিপরীতে প্রতিবাদী গলায় হঠাৎই ঝড়ের তীব্র নিন্দা জানালো লুকাস। যেই ঝড় আমার সুইটিকে উড়িয়ে আমার কোলে এনে ফেলতে পারে না, সেই ঝড় আমি মানি না। আবারও হাসিতে ফেটে পড়ল দুপন। ভেঙচি কাটে লুকাস ভারাক্রান্ত হৃদয়। হতাশা গলায় সে আওড়ায়, কার সাথে মিশবো ভাই, সবই জোড়া জোড়া। থেমে ফের ঠোঁট বাঁকিয়ে বলল, শুধু আমার সুইটি একবার আসুক দেশে, তারপর পায়ের নিচে গ্রামীণ সিম লাগিয়ে বলবো চলো বহুদূর। তখন শুধু দেখবে আর জ্বলবে। ওদের হাসি যেন আজ থামবে না বলে ওয়াদা করেছে। আজব তো, মানুষের কষ্ট কি কেউ এভাবে হাসে? কোথায় মানবতা, কোথায় সহানুভূতিতা? লুকাস এবার চরম বিরক্ত হয়ে এলিজাবেথের উদ্দেশ্যে করে বলল, এত না হেসে নিজের স্বামীর দিকে একটু নজর রাখবেন। বসের পেছনে কিন্তু লম্বা সিরিয়াল। অনুভূত হলো সুপ্ত কোমল হৃদয়ের ভেতর একটা লাল চুকচুকে বোমায় মরিচ বিস্ফোরিত হয়েছে, যার ঝাঁজ মুহূর্তে ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। ভয়াবহ স্নায়ু ক্রিয়া শুরু হয়। এলিজাবেথ ক্রোধে থরথর করা কঞ্চে চিবিয়ে চিবিয়ে পড়ল, যারা আমার বরকে চায় তাদের সামনে দাঁড়িয়ে অনেকে চুমু খাবো আমি। ওদের কথোপকথনের মাঝখানে চায়ের ট্রে হাতে এসে দাঁড়ালো সবিতা বেগম। ইব্রাত এক পলক মায়ের দিকে তাকালো। মহিলার শরীরটা অনেকটাই ভেঙে গেছে গত কদিনে, তবুও চোখের তেজ একটু নিভেনি, অনুশোচনার লেশ মাত্র নেই মুখে। কালো ইব্রাত মাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছুই শোনেনি সবিতা বেগম। উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, তবুও ইব্রাত সহ্য করেছিল। মায়ের পায়ে লুটিয়ে পড়ে কেঁদেছিল সে। সব ভুল স্বীকার করে রিচার্ডের কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেছিল তাকে। ইব্রাত জানে এই বন্দি দশা থেকে মুক্তি মিলবে না যতক্ষণ না সবিতা বেগম নিজে মাথা নত করে। মহিলা কাল শুধু ইব্রাতকে ছড়ি মারেনি, ইব্রাতের আত্মবিশ্বাসটা ভেঙে দিতে চেয়েছিল, তবু ইব্রাত হাল ছাড়েনি যতক্ষণ না সবিতা বেগম নাসোকে নিয়ে কুৎসিত কথা বলা শুরু করে। সেই মুহূর্তে ইব্রাত আর সহ্য করতে পারে, চুপচাপ সরে আসে মায়ের সামনে থেকে। তখন থেকে আর সামনে যায়নি।
সব কথা মনে পড়তে মুখ ঘুরিয়ে নেয় ইব্রাত। চা হাতে লুকাসের দিকে এগিয়ে দিয়ে কাপ ধরিয়ে দেয় সবিতা বেগম। তারপর এলিজাবেথের সামনে গিয়ে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেয় এলিজাবেথের চোখে। অতঃপর চায়ের ট্রে থেকে এক কাপ তুলে এলিজাবেথের দিকে এগিয়ে দেয়। তবে সে হাতে ছল চায়ের কাপ ফেলার ভঙ্গিতে এলিজাবেথের শরীরে ঠেলে দেওয়ার চেষ্টা করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সজাগ এলিজাবেথ কৌশলে তার হাত উল্টে দেয়। গরম চা পরে সবিতা বেগমের কুচকানো তাকে ছ্যাঁত ছ্যাঁত শব্দে চিৎকার করে ওঠেন তিনি। কাপটি ছিটকে পড়ে মেঝেতে, বিকট শব্দে কেঁপে ওঠে ঘর। সবিতা বেগম মাটিতে পড়ে ছটফট করতেই থাকেন। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে সবাই থমকে যায়। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সবিতা বেগমের সামনে। ঠোঁটের কোণে ক্ষীণ বাঁকা হাসি ঝুলিয়ে রুষ্ট কঞ্চে বলে, সাবধান চাচি, আমি আর আপনার সেই রান্নাঘরের কোণে পড়ে থাকা এলিজাবেথ নই। আমি এখন এই রাজ্যের সর্বশক্তিমান রাজার আদরের রানী। ভুলে যাবেন না, এই দুষ্টু রাজা কিন্তু তার রানীর জন্য সব করতে পারে। সবিতা বেগম আবারও এলিজাবেথের দিকে তেড়ে যেতে চাইলে লুকাস বিদ্যুতের মতো এগিয়ে এসে ঢাল হয়ে দাঁড়ালো মাঝখানে। তার অস্ত্রের নল স্থির হয়ে স্থাপিত হলো মহিলার কপালে ঠিক মাঝ বরাবর। শিউরে উঠলেন সবিতা বেগম, থেমে গেলেন এক পা আগানোর আগেই। লুকাস এক ঝলক তাকালো ইব্রাতের দিকে, ছলছল চোখের দিকে, তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে মুখ ফেরালেন মহিলার দিকে। গলায় যেন বরফের ধার। বসের অনুপস্থিতিতে তার স্ত্রী আমার হেফাজতে, এই দায়িত্ব আমি শুধু পালন করি না, প্রয়োজনে লৌহ হস্তে রক্ষা করি। মরার আগ্রহ না থাকলে বিদায় নিন এক্ষুনি। তোমার উপর মা হিসেবে না, মানুষ হিসেবে আর মায়া হয় না আর। কান্নায় থরথর করা গলায় বলে ইব্রাত। কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যায়। মেয়ের মুখের কথাগুলো যেন বিষণ্ণ সন্ধ্যা বিদ্ধ হওয়া কোনো বর্ষার ফলার মতন এসে বিঁধে যায় সবিতা বেগমের বুকের গভীরে। তিনি আর কিছু বলেন না, নিঃশব্দে মাথা নিচু করে ক্লান্ত মানুষের মতো পিছু হটে চলে যান। চোখের পাতা তখন ভার হয়ে আসে না বলা এক অভিমানে, কি ব্যাপার প্রিন্সেস এলিজাবেথ ম্যাডাম, খুব তো চালাক হয়ে গিয়েছেন। এলিজাবেথ জোর করে হাসে লুকাসের কথায়। প্রশ্নের পারদে পাল্টা প্রশ্ন ছিল, বাহ, এত ভীমরতি অবশেষে নামটা বদলালেন বুঝি? সেই ডাস্টবিন কুমারী তো আর নেই? লুকাস ফ্রিউ কুচকে ছোট ভাগায়। তখন বলতাম কারণ তোমার রুচি ছিল তলানিতে, এখন একটু উন্নতি হয়েছে তাই বলি না। অবশেষে খাঁটি সোনার মূল্য বুঝতে শিখেছ। ও তাই নাকি? তা শুনি সেই খাঁটি সোনা কি? কে আবার হবে? অবশ্যই আমার বস। লুকাস বুক ফুলিয়ে বলে, ওনার মতো হ্যান্ডসাম ড্যাশিং পুরুষ এই গ্রহে দ্বিতীয় কেউ নেই। দেখেছো তুমি নিজে কখনো? ইচ্ছে হয়নি তো, তাই খুঁজে দেখিনি। আপনি বলছেন যখন, এখন বের করে খুঁজবো। লুকাস কপালে হাত ছিকে নাটকীয় ভঙ্গিতে বলা, না না, মাফ চাই। বস যদি শুনে ফেলেন তবে ঈদের আগেই আমার কুরবানি দিবেন, উইদাউট কুরবানির ঈদ। নিশ্চদ্র হাসির মাঝে এলিজাবেথের চোখের কোণে জমে উঠেছিল এক বিন্দু জল। হঠাৎ করেই আবির্ভাব ঘটে রিচার্ডের সাথে ন্যাসা। এমনিতে মেজাজ চটে ছিল রিচার্ডের, এরই মধ্যে আসতে মুহূর্তে দৃশ্যপট ধরা পড়ে এলিজাবেথের আঁচলে। চোখের জল মুছছে আর লুকাসের গর্জন তুল্য অট্ট হাসছে। পায়ের রক্ত যেন উঠলে উঠে চওড়া হয় রিচার্ডের মস্তিষ্কে। সিগারেটের পুড়ে যাওয়া শেষাংশ আছড়ে ফেলে ঝড়ের বেগে গিয়ে লুকাসের গলায় চেপে ধরে। এমন এক ভয়ঙ্কর দৃঢ়তা যে পেশিবহুল লুকাস পর্যন্ত দমকে দুকদম পিছিয়ে যায়। বর্জনীনাদে ফেটে পড়ে রিচার্ড। বাচ্চার সাহস কোথা থেকে পেলি ওকে কাঁদানোর? গেড়ে দেব বলে দিলাম। ন্যাসো হতবাক দৃষ্টিতে পেছনে দাঁড়িয়ে থাকে। এলিজাবেথ ছুটে এসে রিচার্ডকে দু হাতে টেনে সরাতে থাকে। আরে আশ্চর্য, কি করছেন? এই পাগলামি বন্ধ করুন, ছেড়ে দিন ওনাকে। ঝাঁঝালো কণ্ঠে ধমক দিয়ে এলিজাবেথ রিচার্ডকে সরিয়ে আনে। রিচার্ডের নিঃশ্বাস ভারী এখনো, যেন ক্ষিপ্ত হৃদয় তপ্ত বাতাস ছুঁয়ে যাচ্ছে চারপাশ। জোরে জোরে ঘন শ্বাস ফেলছে। এলিজাবেথ রিচার্ডের চোখে চোখ রেখে কণ্ঠস্বরে বলল, আপনার ক্রোধ আপনার শত্রু মিস্টার কায়নাত। আপনি এই আগুনে বারবার জ্বালিয়ে ফেলেন আমার আপনজনদের। যা ভাবছেন বাস্তব তার ধারে কাছেও নেই। শান্ত হন আপনি। রিচার্ডের দৃষ্টিতে উগ্রতা, রক্তিম চোখে তাকায় এলিজাবেথের দিকে। তবে এলিজাবেথের চোখে ধৈর্য বৃক্ষ তাকে খেয়াল করে। এলিজাবেথ
গম্ভীর স্বরে নির্দেশ দেয়। রুমে যান, আমি আপনার জন্য কফি আনছি। রিচার্ড কিছু বলতে গিয়েও গিলে নেয় কথাগুলো। দৃষ্টিহীন চোখে হনহনিয়ে উঠে যায় সিঁড়ি বেয়ে। এলিজাবেথ এবার ধীরে লুকাসের দিকে এগিয়ে যায়। লুকাসের চোখে অনাহুত অপমানের ছায়া স্তব্ধ হয়ে তাকে আছে রিচার্ডের দিকটায়। চিকচিক করছে জল চোখের কোণে। এলিজাবেথ কাঁপা কণ্ঠে বলে, লোকা প্লিজ, ওনার ব্যবহারে আহত হবেন না, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি। লুকাস কোনো জবাব না দিয়ে নিঃশব্দে পেছনে ফিরে চলে যায়, যেন পালাতে চাইছে। এই দুঃসহ মুহূর্ত থেকে ন্যাসো নিঃশব্দে তার পিছু নেয়। এলিজাবেথ রুমে ঢুকতে কানে আসে শাওয়ারের নির্বিচ্ছিন্ন ধারার শব্দ। রিচার্ড ওয়েস্টরুমে। সে নিঃশব্দে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কফি মগ নামিয়ে রাখে টেবিলে। অতঃপর নিঃশব্দে গুছিয়ে রাখতে শুরু করে রিচার্ডের এলোমেলো কাপড়গুলো। লোকটা অসম্ভব অগোছালো। ক্যাবিনেট খুলতেই এক প্রকার বিস্ফোরিত হয় এলিজাবেথের ধৈর্য। অন্ত সহশূন্য বিশৃঙ্খলার এমন নিদর্শন কেবল রিচার্ডই রেখে যেতে পারে। অপটু বিরক্তিতে শাড়ির আঁচল কোমরে গুজে পরিষ্কার কাপড় এক সাইডে রাখে, ধোয়ার উপযুক্ত আলাদা করে রাখে কাপড়গুলো। হঠাৎই পেছন থেকে দরজার শব্দ। রিচার্ড বেরোয়, মাথায় তোয়ালে, চুলগুলো ভেজা, মুখে উদ্ভট গানের অদ্ভুত ছন্দ। I party like a rock star, look like a movie star, play like an all star, like a... এলিজাবেথের শরীর কেঁপে উঠে বিস্ময়ে। দ্রুত আঁচলটা কাঁধ থেকে নামিয়ে নেয়, যেন মুহূর্তে শরীর ছারখার করে দিচ্ছে আগুনের ফুলকে। কান দিয়ে গরম লাভা বের হচ্ছে। রিচার্ড একবার আর চোখে দেখে এলিজাবেথের কাঁচুমাচু মুখায়ব, তারপর বাঁকা হেসে টেরেসের দিকে পা বাড়ালো। আজ সে আগে ভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রতিদিনই তার ঘরের শত্রু একখানা খাবারের টোপ ফেলে আর সে নিরীহ শিকারীর মতো গিলতে গেলেই বিস্ফোরিত হতো তার বউ মুখের সামনে থেকে কেড়ে নিত খাবার। তাই আজ এই সাবধানতা, এই বর্মা। আপনি এত এলোমেলো কেন? রুম থেকে ভেসে আসে এলিজাবেথের ঝাঁঝালো বিরক্তিমাখা কণ্ঠস্বর। রিচার্ড ক্রু দৃষ্টিতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে স্বতঃস্ফূর্ত কদমে করে রুমের দিকে পা বাড়ালো আবারও। এলিজাবেথ রিচার্ডের জামা প্যান্টগুলো ভাঁজ করে রাখছে। নাকের পাটা টানতো একরাশ বিরক্তিতে ভরা। রিচার্ড ভাঁজ করা একটা শার্ট নিয়ে গায়ে পরিধান অবস্থায় প্রত্যুত্তর করলো জলদ গম্ভীর গলায়। হয়তো তুমি গুছিয়ে দিবে বলে। এলিজাবেথ চোখ গরম করে তাকাতে চমকপ্রদ হলো রিচার্ড। কফির মগ হাতে তুলে নিল। নাগিনের মতো এত রূপ পাল্টাও কিভাবে? এখন চোখ গরম করে তাকাচ্ছ, আবার কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু করে দাও। এলিজাবেথ ভাঁজ করা কাপড়গুলো কেবিনেটে গুছিয়ে রাখতে রাখতেই বলল, আপনার আমার জীবনে এসে সাপের মতো ঠাস ঠুস ছবল বসাতে পারেন, আর আমি রূপ পাল্টালেই নাগিন? রিচার্ড কফিতে তৃতীয় চুমুক দিয়ে বক্র হেসে বলল, ছোবল না, দুষ্ট মিষ্টি ভালোবাসার ছোবল দেওয়ার জন্য বিয়ে করেছি। এছাড়া আর কাকে বিয়ে করতে তুমি? আমি এমন ছেলেকে বিয়ে করতাম যার বুকের ওপর পা রাখতে পারতাম কোনো ভয় ছাড়াই। উফ ডার্লিং, দ্যাট উইল বি দ্য গ্রেট ভিউ অ্যান্ড কমফোর্ট পজিশন। ভাবাচেকা খেয়ে গেল এলিজাবেথ। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কর্ণকুহুরে রিচার্ডের কথা পৌঁছানো মাত্র তড়াক ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড মিটিমিটি হাসছে। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপটে, তবে চোখ দেখে আন্দাজ করা যাচ্ছে লোকটা হাসছে। আপনার মুখে কি ভালো কথা নেই? কে বলেছে নেই? আমার মুখের সাথে আমার চাঁদও যথেষ্ট ভালো। যদি ভালো না হতো তাহলে তোমার অবস্থা এতক্ষণে খারাপ থাকতো। এলিজাবেথ সঙ্গে সঙ্গে একটা জামা ছুঁড়ে মারল রিচার্ডের মুখে, যদিও সেটা কাজ করে ফেলেছে রিচার্ড। সাথে সাথে হঠাৎ নিচ থেকে শীষ বাজানোর শব্দ আসে। রিচার্ড হেঁটে গেল টেরেসে। এলিজাবেথ রাগে গজগজ করে গায়ে কম্বল মোড়া দিয়ে শুয়ে পড়ল। মনে মনে 126টা গালি দিতে থাকে রিচার্ড কায়নাত নামক ভদ্র ও জনিত অসভ্য লোককে। হঠাৎ রিচার্ডের ডাক পড়ল, রেড কাম। এলিজাবেথ সাড়া দেয় না, শক্তপোক্ত হয়ে শুয়ে থাকে আপাত মস্তক ঢেকে। রিচার্ড আবার ডাকলো, ওয়াইফি কাম হিয়ার। নো রেসপন্স। বজ্রপাতের মতো গম্ভীর রিচার্ডের কণ্ঠ। আমি আসতে বলেছি। এবার চুপ থাকলো এলিজাবেথ। বাধ্য হয়ে রুমে এলো রিচার্ড। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। বিষাক্ত ঠান্ডা টুনে বলা, এলিজাবেথ তুমি কি উঠবে? এখন আমাকে যদি বেডের কাছে যেতে হয় তাহলে কিন্তু
সারা দিনেও তুমি বেড থেকে উঠতে পারবে না। হুড়মুড়ে উঠে বসলো এলিজাবেথ। সন্তুষ্টি লাভ করে বাঁকা হাসলো রিচার্ড। হুট করে এসে এলিজাবেথকে কোলে তুলে নিল। কাজ সামলাতে না পেরে রিচার্ডের কলার খামচে ধরলো এলিজাবেথ। রিচার্ড গমগমে পা ফেলে ওকে নিয়ে গেল টেরেসে, একদম শেষের কিনারায় রেলিংয়ের কাছে। হঠাৎই এক বিস্ফোরিত আওয়াজে কুঁকড়ে যায় এলিজাবেথ। হতবিহ্বল হয়ে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে তাকাতে দেখতে পেল তার ছোট্ট কোণে হাসি। রিচার্ড ইশারা করলো নিচের দিকে তাকাতে। এলিজাবেথ নিচে তাকিয়ে থমকে গেল। বিস্ময় বড় হয়ে উঠলো ওর চোখ দুটি। নিচে থেকে ইব্রাত আর নাসো একসাথে চিৎকার করে উঠল। Congratulations for your new brand car. এলিজাবেথ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। বেলুনে মোড়া এক লাল ল্যাম্বরগিনি বিনোনো। ইব্রাত নাসো উপরে তাকে উচ্ছ্বাস ভেসে যাচ্ছে। এলিজাবেথ নিথর, বিস্মিত, অভিভূত, যেন এক স্বপ্নের ঘর। রিচার্ড ধীরে ওকে নামিয়ে দিল কোল থেকে। তারপর হঠাৎ করে এলিজাবেথের চোখের সামনে তুলে ধরল একটা চকচকে চাপে। মুহূর্তে সমস্ত স্ফুলিঙ্গ জমাট ক্রোধ গলে গেল অশ্রুতে। চলচল চোখে এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড আজ প্রথম মৃদু হাসলো ওর কান্নার সামনে। নরম হাতে বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল জল। সেই কুখ্যাত গ্যাংস্টার বস আজ কণ্ঠে আনলো স্নেহের কোমলতা। নো মোর ক্রাই জান, এখন থেকে শুধু হাসবে, উড়বে, পুরো শহর চষে বেড়াবে। আমার এলিজান মুক্ত পাখির মতো ডানা মেলে উড়বে। যত ঝড়, যত বিপত্তি আমি সামলে নেব। তুই শুধু উড়িস, হাসিস, বাঁচিস। শিশিরে এক অনুভূতিতে নিভু চোখে চাইলো এলিজাবেথ। রিচার্ড ওকে নিয়ে গেল রুমে। বিছানায় বসিয়ে বেডসেট কেবিনেট থেকে বের করলো একটা মোটা ফাইল। হঠাৎই এসে হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের সামনে। এক হাতে তুলে নিল ওর হাতটা। প্রথমে একটা ফোন, তারপর একটি ব্ল্যাক কার্ড, অতঃপর পাসপোর্ট তুলে দিল এলিজাবেথের হাতে। সব শেষে দিল সেই ফাইলটি। এলিজাবেথের চোখ লেগে আছে কৌতূহলে তৃপ্তি। রিচার্ড চোখে চোখ রেখে মাথা নাড়ল, বলল খুলে দেখতে। মেয়েটা ফাইল খুললো, হাত কাঁপছে উত্তেজনায়। হঠাৎই শিউরে উঠল এলিজাবেথ, চকিতে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড হেসে দু হাতের মুছোয় ভরে নিল ওর মুখটা। আমি কখনোই তোমাকে বন্দি করতে চাইনি, চেয়েছি নিজের করে নিতে। এখন তুমি আমার স্বাধীন, তুমি জিলো আপকি জিন্দেগি। এলিজাবেথ আখিদয়ে চুম্বল আবারও তাকালো হাতের ভার্সিটির অ্যাডমিশনের ফর্মে। পাশে বসে আছে এক সীমাহীন নিরাপত্তা। আকস্মাত সব ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে ঝাঁপিয়ে পড়লো রিচার্ডের বুকের ভেতর। হুড়মুড়িয়ে কেঁদে ফেলল। রিচার্ড ওকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকে। নিঃশব্দে, নিশ্চুপে, নিঃশর্তে, ভেজা নাক অনবরত রিচার্ডের সাথে মুছে যাচ্ছে। সে কিচ্ছু বলল না, শুধু পাশে বসে থাকলো এক অটল আশ্রয় রূপে। দীর্ঘক্ষণ পর মাথা তুলে তাকালো এলিজাবেথ। দ্বিধাহীন চোখে তাকিয়ে থাকে এলিজাবেথ রিচার্ডের পানে। রিচার্ডের চওড়া মুখে আজ এক অচেনা প্রশান্তি। উষ্ঠে লেগে থাকা চঞ্চল হাসি যেন নিভৃতে কোনো আভাস। এই মানুষটাকে সবাই দেখে এসেছে গম্ভীর কঠিন মুখে। লোকটা যেন কঠিন কথা ছাড়া কিছু জানেই না। শুধুমাত্র এলিজাবেথই জানে এই লোকটা যে কতটা ছুটকাচা, ঝগড়াটে আর মারাত্মক রকমের দুর্বিনীত। এক সময় সম্পর্কটা ছিল আগুনে ভরা, তীব্র, তিক্ত, দগ্ধ করা। আর এখন এলিজাবেথ আবারও নাক টানল। রিচার্ড নিঃশব্দে ঝুঁকে এলো, এক গভীর নিগুড় চুম্বনে স্পর্শ করল ওর কপাল। শুধু কপালেই নয়, যেন এলিজাবেথের সমস্ত সংশয়ে রেখে গেল এক আশ্বাস। হুশ, এভাবে কাদার জন্য এসব করিনি। আজ থেকে কখনো যেন এই চোখে কালো মেঘ না দেখি, কখনো যেন না দেখি রাতে বালিশের নিচে মুখ দিয়ে ফুপিয়ে কাঁদতে। এলিজাবেথ ফ্যাসফ্যাসে আওয়াজে বলল। রিচার্ড ওভার থিঙ্কাররা চাইলেও কখনো ভালো থাকতে পারে না। শক্ত কাট কণ্ঠে বলল, আই উইল ফাক দ্য থ্রো আউট অফ ইউর ব্রেন। কান্নার ফাঁকে হেসে ফেল এলিজাবেথ ঠোঁট কামড়ে। হাসিটা চেপে রাখতে চাইলো, পারল না। হঠাৎই রিচার্ড একটানে ওকে তুলে নিল কোলে। গলায় এক অচেনা গাম্ভীর্য এনে বলল, তোর মরতেও পারবো, তোর জন্য মারতেও পারবো। শত্রুর সামনেও হাঁটু গেড়ে বসবো যদি তুই বলিস, যাতে করে তারা আমাকে সহজেই মেরে ফেলতে পারে। আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট মি। আমি মৃত্যুকে ভয় পাবো না।
যতক্ষণ তুই আছিস আমার প্রসঙ্গে, ইউ আর মাইন রেড, জাস্ট মাইন। এলিজাবেথের চোখে ফুটে উঠল প্রশান্তিময় এক ঝলক। লোকটার মধ্যে কত কি বদলে গেছে, অথচ কিছুদিন আগেও ও তো বলেছিল। মরতে পারবো না, তবে মারতে পারবো। আর আজ সেই রিচার্ড এমন কথা বলছে। এলিজাবেথের ছোটের কোণে থেকে গলে পড়ল প্রাপ্তির এক নির্মল হাসি, যেটা মিশে গেল আকাশে বাতাসে নিঃশ্বাসে। রিচার্ড মুহূর্তেই ফিরে গেল তার সেই চিরচেনা রূপে, ঠান্ডা হিসেবে শান্ত, শক্ত প্রাণ। সে কখনোই চায় না নিজের কোনো দুর্বলতা প্রকাশ পাক। কিস মি রেড। এলিজাবেথ চমকে তাকালো তার দিকে, তবে দ্বিতীয়বার বলার প্রয়োজন হলো না। রিচার্ডের সংস্পর্শিত শরীর শিশির করে উঠে প্রতিবার আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গাল। রিচার্ডের মুখে অসন্তুষ্টের ছায়া। আচ্ছা রেড, তুই জানো আমি কত টাকার মালিক, আর তুমি কিনা আমাকে এমন ফকিরের মতো চুমু দিচ্ছ। ছোট ছোট চেপে হাসলো এলিজাবেথ। আসলে তা জানি না আপনি কত টাকার মালিক, একটু বলুন না প্লিজ। রিচার্ড হেসে ফেলল। আই হ্যাভ ইউরোকার্ড গোল্ড। চোখ বড় হয়ে গেল এলিজাবেথের। তবে কিছু বলার আগে রিচার্ড আছড়ে ফেললো ওকে বিছানায়, নিজেও ঝুঁকে এলো ওর উপরে। আজ আর গ্যাংস্টার বস কোনো ভূমিকা রাখলো না, কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু অঝর অঝর মিলিয়ে গেল নিরুপম এক সংবেদনে। এলিজাবেথ বাধা দিল না, শুধু চোখ বুজে এক দীর্ঘশ্বাস ছেড়ে দিল, যেন আত্মসমর্পণ, যেন অব্যক্ত প্রতীক্ষার অবসান। নির্দিষ্ট সময় পর মুখ তুলল রিচার্ড, একঘেয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল এলিজাবেথের চোখে। এলিজাবেথের বুকের ভেতর যেন এক অজানা ঝড় হঠাৎ করে তাণ্ডব শুরু করল। রিচার্ডের সেই ঘোর লাগা নীল চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। মুখ ফিরিয়ে নিয়ে জড়িয়ে আসা নিঃশ্বাসে কাপা কঞ্চে বলল, এইভাবে তাকাবেন না প্লিজ। ওই নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমার ভেতরে ঝড় তুলে। রিচার্ড ধীরে ধীরে ঝুঁকে এলো, ঠোঁট ছুঁয়ে গেল এলিজাবেথের কানের লতিকায়, এক চুম্বন করে ফাঁকে ফিসফিসিয়ে করে বলল, আর আমার হাতের বিচরণে তোমার প্রতিটা রন্ধ্র জ্বলে উঠবে আগুনে। গুলির বিকট শব্দে ঘুম ভেঙে গেল এলিজাবেথের। দর দর করে ঘামছে সারা শরীর, ছুটে গেল টেরেসে। চোখের সামনে দেখতে পেল লনের ঘাসে পড়ে আছে রক্তের বন্যা। রিচার্ড দাঁড়িয়ে আছে কয়েকটা রক্তাক্ত লাশের মাঝখানে, পায়ের নিচে পিষে যাচ্ছে মানুষ, তার ঠোঁটে লেগে আছে এক পৈশাচিক ঠান্ডা হাসি। কয়েকজনের হাত পা কাটা, এখনো জীবিত, তাদের পরিণতি সময়ের অপেক্ষা মাত্র। এলিজাবেথ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ইব্রাতের রুমের দিকে গেল। দেখতে পেলেও দরজাটা বাইরে থেকে আটকানো, নিশ্চয়ই ন্যাসো বন্ধ করে গেছে। রুমটা সাউন্ড প্রুফ, ইব্রাত কিছু শুনতে পাচ্ছে না। এলিজাবেথের রুমের টেরেসের কাজ খোলাই ছিল বলে সে শুনতে পেয়েছে সব। মৃত্যুর কণ্ঠ রোধে ছটফট করা লোকগুলো দেখে এক আশ্চর্য মায়া গ্রাস করে এলিজাবেথকে। এলিজাবেথ জানে রিচার্ড এখন যেই রূপ ধারণ করেছে তাকে থামানো সহজ হবে না। এলিজাবেথ ছুটে গেল নিজের রুমে, আলমারি উল্টো খুঁজে বের করলো একটা লাল জামদানি শাড়ি, তারপর টান দিয়ে বের করলো একটা নতুন ফাইল, রেখে দিল বিছানার উপর। শাড়ি হাতে নিয়ে ঢুকে গেল ওয়েস্টরুমে। বিগত কয়েকদিন ধরে রিচার্ড যেন উন্মাদ, পাগলের মতো খুঁজে চলেছে কাউকে, কিন্তু তার খোঁজ নেই, হদিস নেই। ক্ষোভে ফুঁসতে থাকা রিচার্ড রাগ ছাড়ছে নিরীহদের উপর। জেমসের কয়েকজন গুপ্তচর যারা রিচার্ড সম্পর্কে তথ্য পাচার করতো, তাদের মৃতদেহ পড়ে আছে নিঃশব্দে, রক্ত লেগে আছে রিচার্ডের বুটে। জেমস এখনো অদৃশ্য ছায়ার মতো। রিচার্ডের চোয়াল কাঁপছে রাগে, রিভলভারের আঙুলের চাপ বাড়ছে। ঠিক তখনই নুপুরের ঝংকার। রিচার্ডের চোখ স্থির হয়ে গেল সামনের দিকে। এক মুহূর্তের মধ্যে বদলে গেল তার মুখ। এগিয়ে আসছে এলিজাবেথ, ধীরে অভিজাত ভঙ্গিতে। ঘন লাল রেশমি চুল থেকে পানি গড়িয়ে পড়ছে গাল পরাপর। সকালের রৌদ্র ওর ত্বকে যেন সোনা ছড়িয়ে দিয়েছে। ঠোঁটে করে মৃদু হাসি, হাতে ধরা একজোড়া রূপোর নুপুর। নাচে নাচে এগিয়ে আসছে রিচার্ড। ঘুরে তাকালো ন্যাসোর দিকে। নির্বাক আদেশে ন্যাসো বুঝে গেল এবার জায়গা ছেড়ে দিতে হবে। সে লোকজন নিয়ে লাশ সরিয়ে ফেল তৎক্ষণাৎ। এলিজাবেথ এসে দাঁড়ালো ঠিক রিচার্ডের সামনে। আর এক পা এসে স্থির হলো রিচার্ডের হাঁটুর উপর, শাড়ির পার খানিকটা তুলে বলা, স্বামী পড়তে পারছি না, একটু পড়িয়ে দেন না। রিচার্ডের চোখে তখন পলক নেই, এক নিঃশ্বাসে তাকিয়েছে। ধীরে ধীরে এলিজাবেথের হাত থেকে নুপুর
নিয়ে সে পরিয়ে দিল পায়ে। পরেই এলিজাবেথ বসে পড়ল রিচার্ডের উরুর উপর। রিচার্ড এলিজাবেথকে নিজের শরীরে টেনে নিল একদম কাছাকাছি, গায়ের সঙ্গে গা মিশিয়ে কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করল, আজকে কি চাই?